স্বাধীনতা সংগ্রামের সময়ে ব্রিটিশকে তাড়াতে হবে, দেশকে ব্রিটিশের হাত থেকে মুক্ত করতে হবে, এটাই ছিল মূল স্লোগান, মূল লক্ষ্য। একটা জাতীয় মঞ্চ তৈরি হয়েছিল দলমত নির্বিশেষে, তাতে কমিউনিস্টরা অংশগ্রহণ করেছেন, শক্তির সীমাবদ্ধ ছিল। ইত্যবসরে 1917 সালে সোভিয়েত দেশে সমাজতান্ত্রিক ব্যবস্থার পতন হয়। বিকল্প দৃষ্টিভঙ্গি, বিকল্প কর্মসূচি হাতে নিয়ে সারা দেশের সামনে, সারা পৃথিবীর সামনে একটা নতুন দিশা তারা দিতে শুরু করে। মানুষের জীবনে, সমাজ জীবনে বিরাজমান যে সমস্যাগুলো, মৌলিক সমস্যাগুলো, অর্থনৈতিক, সামাজিক, এই সব দিক থেকে এগুলোর সমাধান ঘটিয়ে বিকল্প কোন কর্মসূচি নিয়ে মানুষকে প্রকৃত অর্থেই মানুষের সম্মান নিয়ে সমাজ জীবনে প্রতিষ্ঠার সুযোগ দিয়ে এগিয়ে চলার সাহায্য করা যায়, সেটা সোভিয়েত দেশ দৃষ্টান্ত স্থাপনকারী ভূমিকা গ্রহণ করছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্ট আন্দোলনের যে শক্তি, এটা যদিও খুব ছোট্ট পরিসরে ছিল, তারা এর প্রতি নজর রাখছিলেন এবং স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী যারা, তার মধ্যে প্রধান শক্তি কংগ্রেস, তাদের নেতৃত্ব এবং সামনের সারির একটা অংশ সংগঠক, তারাও নজর রাখছিলেন। এই উভয় অংশের উপলব্ধির মধ্যে আসছিল শুধু ব্রিটিশ দাঁড়ালে তো চলবে না, স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে নূতন ভারত গড়ে তুলবার জন্যে আমাদের কর্মসূচি কি হবে, এটা নিয়েও আমাদের ভাবতে হবে। সেই ভাবনা থেকে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার যে অর্জিত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় সঞ্জীবিত হয়ে একটা শোষণমুক্ত, একটা সুন্দর, সুস্থ, আর্থ সামাজিক সমাজ ব্যবস্থা স্বাধীন ভারতবর্ষের বুকে গড়ে তুলবার জন্যই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তারা অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। এই প্রেক্ষাপটে যে সংবিধান 1949 সালের নভেম্বরে গৃহীত হয়েছিল, স্বীকৃতি লাভ করেছিল, 1950-এর 26শে জানুয়ারি তা লাগু হয়। এই সংবিধানে যে দেশ স্বাধীন হলে পরে ভারতবর্ষটা কেমন হবে, মানুষের জীবনের মূল সমস্যাগুলি সমাধানের মধ্য দিয়ে কোন বিকল্প পথে ভারতবর্ষ যাবে, এই যে ভাবনা, এই যে স্বপ্ন, তার কিন্তু প্রতিফলন ঘটেনি। এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, প্রশ্ন তৈরি হয়েছে, দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, কিন্তু তারপরেও এই সংবিধানের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও তার মধ্যে উল্লিখিত মৌলিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো সম্পর্কে সচেতন থেকে এই সংবিধানকে সুসংহতভাবে ভারতবর্ষের বুকে কার্যকরী করার জন্য দেশপ্রেমিক জনগণ সম্মিলিতভাবে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করেছেন। দেখা গেছে এই সংবিধানের খসড়া যখন তৈরি হয়, তার জন্য যে কমিটি তৈরি হয়েছিল ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে, সামগ্রিকভাবে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছিল, ভোটের মধ্যে না, মনোনীত। এতে ভারতবর্ষের তৎকালীন সময়ের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হয়েছিল। সেই সময়ে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে
আরএসএস এর লোকরা ছিলেন। তখন তো বিজেপি তৈরি হয়নি, তাদের নানা সংগঠন আছে, রাজনৈতিক সংগঠন আছে অন্য নাম নিয়ে, কিন্তু তাদের সকলের মুখপাত্র হিসেবে আরএসএস কিন্তু সে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে অংশগ্রহণ করে এই সংবিধান প্রণয়নের প্রশ্নে তারা তাদের অবস্থান গ্রহণ করার চেষ্টা করছিল। আপনারা যারা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানেন, এটা পরিষ্কার, স্বাধীনতা সংগ্রামে আরএসএস এর সক্রিয় কোনো ভূমিকা ছিল না। তারা এই সংগ্রামে বিরোধিতা করেছেন, পরোক্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদের পদলেহন করেছে, উপস্থিত করবার চেষ্টা করেছে কেন ব্রিটিশকে তাড়াবার চেষ্টা করছি আমরা। ব্রিটিশরা আসাতে ভারতবর্ষের তো নানা দিক থেকে উন্নয়ন ঘটছে, কেন তাদেরকে আমরা তাড়াতে চাইছি, এই বক্তব্য উপস্থিত করে স্বাধীনতা সংগ্রামের পিঠে আরএসএস ছুরি মারার চেষ্টা করেছে। এই বক্তব্য জানার পরেও সেই সংবিধান প্রণয়নের জন্য যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়েছিল, তাতে আরএসএস এর প্রতিনিধিদের উপস্থিতির সুযোগ করে দেওয়া হয়েছিল। তারা এই সংবিধানের যে খসড়া ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে তারা তৈরি করে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সামনে আলোচনার জন্য উপস্থিত করে, তাতে গিয়ে দেখা গেল আরএসএস এই সংবিধানকে আক্পাস তোলা, তারা বিরোধিতা করার চেষ্টা করে এবং তাদের মূল বক্তব্য ছিল মনোসংহিতার আদলে ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের সংবিধান তৈরি করতে হবে। তো মনোসংহিতার মূল বক্তব্য কি? দুটো প্রধান বক্তব্য, আপনারা অনেকেই পড়েছেন, আমারও পড়বার সুযোগ হয়েছে। প্রথমত, এটা মহিলাদের বিরুদ্ধে, নারীদের বিরুদ্ধে, তাদের স্বাধীনতা, মৌলিক অধিকার, সামাজিক সম্মান এর বিরুদ্ধে। এরা গৃহবন্দী থাকবেন, মতামত ব্যক্ত করার কোনো স্বাধীনতা থাকবে না, রান্নাবাড়ি করবেন, সন্তান সন্ততিদের বড় করবেন, সবার খাবার জোগান দেওয়ার পর তাদের যদি থাকে তাহলে খাবেন, আর খাবার না থাকলে জল খেয়ে রাত্র কাটাবার চেষ্টা করবেন। বিষয়বস্তুর অনেকটা প্রায় এরকম, সহজবুদ্ধ ভাষায় বুঝবার জন্য আমি এটা উল্লেখ করলাম। দ্বিতীয়ত, দলিত অংশের মানুষ যারা, তপশিলি, উপজাতি সহ দলিত অংশের মানুষ যারা, এদেরকে তারা মানুষ বলে মনে করতো না। তাদের কোনো নাগরিক স্বাধীনতা মনুসংহিতার মধ্যে ছিল না। তাদেরকে চিহ্নিত করা হয়েছিল সমাজের যারা উচ্চবিত্ত অংশের মানুষ, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে এই বিভাজন করে যাদেরকে সমাজের মাথায় বসিয়ে রাখা হয়েছিল, তাদের সেবার জন্যে এই দলিত অংশের মানুষরা কার কি কাজ তা তারা চিহ্নিত করে দিয়েছিল। কিন্তু তাদের মানুষ হিসেবে মানুষের সম্মান নিয়ে বেঁচে থাকবার জন্য সুনির্দিষ্ট কোনো অধিকারের কথা এই মনুসংহিতার মধ্যে উল্লেখিত ছিল না। এই দুটোই হচ্ছে মনুসংহিতার মূল বিষয়বস্তু। এই বিষয়বস্তুকে সমর্থন করে আরএসএস ভারতবর্ষের যে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে স্বাধীন ভারতবর্ষের সংবিধান তৈরি করবার লক্ষ্যে তার খসড়া উপস্থিত করলেন ডক্টর বাবা সাহেব আম্বেদকর। তার গঠিত ছোট্ট যে সংবিধান প্রণয়নের জন্য কমিটিটা তৈরি হয়েছিল, তাদের পক্ষ থেকে তারা আরএসএস এর এই যে বক্তব্য তীব্রভাবে বিরোধিতা করলেন।
এবং দেখা গেল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে প্রায় 2.5 শতাধিক প্রতিনিধি ছিলেন, যারা স্বাধীনতা সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। বিদ্যা, বুদ্ধিজীবী, বিশ্লেষক, দেশ বিদেশের খবর রাখেন, স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে পথ নির্দেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। এরকম যারা, তাদেরকে বাছাই করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে সমবেত করা হয়েছিল। তারা প্রায় সম্মিলিতভাবে আরএসএসে এই যে বক্তব্য, এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন এবং তাদেরকে পরাস্ত করেই 1949 সালের নভেম্বরে এই যে সংবিধান, এটা ভারতবর্ষের তৎকালীন সংসদ কর্তৃক অনুমোদিত হয় এবং এটাই 50 সালের 26শে জানুয়ারি প্রথম প্রজাতন্ত্র দিবস বলা হতো, ইদানিং আমরা সাধারণতন্ত্র বলি। সেই দিনে এটা লাগু হয় এবং আপনাদের জানার জন্য যেটা বলছি, আরএসএস আমাদের দেশের যে জাতীয় পতাকা, তারা এই পতাকা পরিবর্তন করার প্রস্তাব দিয়েছিল। তারা বিকল্প পতাকার প্রস্তাব উপস্থিত করেছিল, কিন্তু উপযুক্ত ব্যাখ্যা উপস্থিত করে তেরঙ্গা যে জাতীয় পতাকা যা গৃহীত হয়েছিল, তার বিরোধিতার সপক্ষে জনগণের পক্ষে গ্রহণযোগ্য কোনো যুক্তি কিন্তু তারা উপস্থিত করতে পারেনি। আপনাদের এটাও জানা থাকা দরকার, আমাদের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি করা, রচিত, তার গ্রন্থনা এবং সুর রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই আরোপিত করেছিলেন। সেই যে জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীতেরও কিন্তু তারা বিরোধিতা করেছে। এটা কেন জাতীয় সঙ্গীত হবে? এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার। তারা তাদের দিক থেকে বিকল্প কোনো জাতীয় সঙ্গীতের প্রস্তাব উপস্থিত করেছিলেন কিনা আমার অন্তত জানা নেই, কিন্তু এই জাতীয় সঙ্গীতকে তারা বিরোধিতা করেছেন, এটা পরিষ্কার। তাহলে এই সবটা মিলিয়ে ব্রিটিশের পদলেহন, স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা, সংবিধানের খসড়াকে পুরোপুরি বিরোধিতা, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, সমস্ত কিছুর বিরোধিতা করে আপনার সেখানে মনুসংহিতাকে ভারতবর্ষের মানুষের বুকের উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা নিয়ে আরএসএস সেদিন থেকেই ভূমিকা নেওয়ার ক্ষেত্রে একটা অবস্থান তারা গ্রহণ করেছিল। সেই আরএসএস তাদের নিয়ন্ত্রণে 2014 সালে ভোটের মধ্য দিয়ে সাফল্য অর্জন করে বিজেপি সরকার চালাচ্ছে। প্রকাশ্যে না বললেও ঘুরিয়ে মনুসংহিতার আদলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যে বিষয়গুলো আরএসএস সেদিন তুলে ধরবার চেষ্টা করেছিল, যদিও প্রত্যাখ্যাত হয়েছে, সেই ভাবনাগুলো মাথায় রেখে যেহেতু বিজেপি সরকার এসছে, একটা সুযোগ তাদের সামনে তৈরি হয়েছে গোটা প্রশাসনের মধ্যে এবং এমনকি সেনাবাহিনীর মধ্যেও আরএসএস অনুপ্রবেশ করার সুযোগ পেয়েছে এবং আস্তে আস্তে তার সমস্ত প্রভাব প্রতিপত্তি প্রসারিত করার মধ্য দিয়ে দেশ যে পরিচালিত হচ্ছে, মূল যে বিষয়টাকে ভিত্তি করে সে হচ্ছে আমাদের দেশের সংবিধান, যদিও তার মধ্যে সীমাবদ্ধতা আছে। আমি প্রথম দিকে উল্লেখ করার চেষ্টা করেছি, সেই বিতর্ক এখানে আলোচনার বিষয়বস্তু হিসেবে আমি উপস্থিত করতে চাইছি না। সেই সংবিধানকে তার খুল লঞ্চে পাল্টে দেওয়ার জন্য আরএসএস এবং বিজেপি আভ্যন্তরীণভাবে তারা একটা সক্রিয় ভূমিকা গ্রহণ করতে শুরু করে। আপনারা দেখেছেন
2024-এর যে লোকসভা নির্বাচন, স্লোগান কি? প্রধানমন্ত্রী নিজেই স্লোগান দিয়েছেন। প্রথম পার্লামেন্টে বলেছেন, তারপর পার্লামেন্টের বাইরে। 370-এর বেশি আসন দিয়ে বিজেপিকে জয়যুক্ত করতে হবে। তাহলে 370 যদি হয়ে যায়, 545-এর মধ্যে এই সংখ্যা অর্ধেকের বেশি, তাহলে বিজেপিরই তো একটা সরকার হবে। এবং এটা ঠিক 2014 এবং 2019-এ বিজেপি যে আসন সংখ্যা পেয়েছিল, তারা একাই সরকার পরিচালনা করতে পারে, কিন্তু লোক দেখানো এনডিএ সরকার বলবার চেষ্টা করেছে, কিন্তু সরকারের অন্তর্ভুক্ত বিজেপি ছাড়া অন্য যে দলগুলো, তাদের কোনো গুরুত্বই তাদের কাছে ছিল না। তো এই বিষয়টা মাথায় রেখে, ভাবনায় রেখে 2024-এর লোকসভা নির্বাচনের আগে পার্লামেন্টের মধ্যেই নির্বাচনের বুকে, নির্বাচনী সময়সূচি ঘোষণার প্রাক মুহূর্তে প্রধানমন্ত্রী নিজেই সেখানে বললেন 370 আসন বিজেপিকে পেতে হবে, এবং তার সঙ্গে যুক্ত করলেন 400 পার করতে হবে। এটা নিগুড় অর্থটা কি? বিজেপি একাই যদি 370 হয়, তাহলে একাই তারা সরকার তৈরি করতে পারবে। তারপরেও 40 পার করতে পারলে পর 543-এর মধ্যে সংবিধান পরিবর্তন করতে গেলে কি লোকসভা কি রাজ্যসভায় এই সংখ্যার জোর যদি তাদের হাতে থাকে, এই সংখ্যার শক্তিটাকে ব্যবহার করে তারা যেমন খুশি তেমন এই সংবিধানটা তারা পরিবর্তন করতে পারবেন। এটা প্রকাশ্যে ঘোষণা না দিয়েও ভাবনার মধ্যে রেখে এই সংখ্যার প্রশ্নটা নির্বাচকদের সামনে তারা উপস্থিত করার চেষ্টা করেছেন। ইন্ডিয়া ব্লক এটা গভীরে গিয়ে বিশ্লেষণ করতে গিয়ে তার যে স্বাদটা, নিগ্রহ যে উদ্দেশ্যটা, এটা নির্ধারণ করে দেশের জনগণের সামনে তারা উপস্থিত করার চেষ্টা করেছেন এই সংবিধানটাকে ধ্বংস করার জন্যে। এবং সেখানে তারা আমাদের দেশের বুকে মনুসংহিতাকে আদল করে নতুন সংবিধান তৈরি করে মহিলাদের গৃহবন্দী এবং দলিত অংশের মানুষ যারা আমাদের সমাজের, যারা 65 থেকে 70 ভাগের বেশি, তাদেরকে দাসত্বের শৃঙ্খলে শৃঙ্খলিত করবার জন্যে নতুন সংবিধান তৈরি করার ষড়যন্ত্র তারা করছে। সংবিধান রক্ষা করতে হবে। সংবিধান রক্ষার সঙ্গে দেশ বাঁচাতে হবে, দেশ রক্ষা করতে হবে, একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। কাজেই জনগণের কাছে তারা আবেদন করলেন, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও, এবং এর সাথে গণতন্ত্র রক্ষা, ধর্মনিরপেক্ষতার প্রশ্ন, এবং তাকে ভিত্তি করে মানুষের জীবনের যে অর্থনৈতিক মৌলিক সমস্যাগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, আয়, উপার্জন, এই মৌলিক সমস্যাগুলো সমাধানের প্রশ্নগুলো ওতপ্রোতভাবে যুক্ত। তাই দেখা গেল 2040-এর লোকসভা নির্বাচনে প্রধান বিষয় হিসাবে সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও, বিজেপিকে পরাস্ত করো, তাকে সরকার থেকে উচ্ছেদ করবার জন্য কুণ্ঠাসা করো, সরকারও যেন আসতে না পারে, বিকল্প একটা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সংজাত জনমুখী কর্মসূচি হাতে নিয়ে কাজ করতে পারার মতো একটা সরকার তৈরি করো, এই আহ্বান 2040-এর লোকসভা নির্বাচনে এসেছিল। কাজে এই জায়গায় যে প্রশ্নটা আমি আপনাদের সামনে উপস্থিত করে আলোচনার যে মূল বিষয়টাকে স্লোগান হিসাবে আপনাদের নেতৃত্ব এখানে উপস্থিত করেছেন, আমি উপস্থিত করে তার ব্যাখ্যা বা বিশ্লেষণ খুব সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের সামনে রাখবার চেষ্টা করলাম। এটা ঠিক 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি একটা বড়সড় ধাক্কা খেয়েছে। তাকে পরাস্ত করা যায়, কোণঠাসা করা হয়েছে, খানিকটা বিচ্ছিন্ন করা গেছে।
খানিকটা দুর্বল করা গেছে। সংখ্যা তত্ত্বের ভিত্তিতে যদি বিশ্লেষণ আমরা যাই তাহলে আমরা কি দেখব? বিজেপি যেখানে 370-এর বেশি আসন চাই এই স্লোগান দিয়েছিল, তারা 240 আসন পেয়েছে। 2019-এর লোকসভা নির্বাচনে এককভাবে বিজেপির আসন ছিল 303। তাহলে সেই আসন তারা স্পর্শ করতে পারেনি, সেই সংখ্যা তারা স্পর্শ করতে পারেনি। 240। এনডিএ অন্তর্ভুক্ত অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, তাদের প্রায় 55টা আসন যুক্ত করার পর দেখা গেল তারা 290-95-এর মতো সংখ্যা জোর করতে পারল, যেটা এমনকি বিজেপির 2019-এর 303-কে স্পর্শ করতে পারছে না। তাহলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে দেখা গেল এনডিএ একসাথে মিলে যে সরকারটা তৈরি করলো, পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতার প্রশ্নে এই এনডিএ মাত্র 20টা আসন বেশি নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার তৈরি করতে সক্ষম হয়েছে। এটা তো এনডিএর জন্য বড়সড় সাফল্য বলা যাবে না। এই জায়গাটাতেই যেটা বলার চেষ্টা করছি, প্রথমত বিজেপির এককভাবে সরকার তৈরি করার যে স্বপ্ন, এটা যেমন ধাক্কা খেয়েছে। এনডিএর যে সামগ্রিক শক্তি, যেখানে 400-র উপর আসন চেয়েছিলেন, 400 পা, এটাও তারা অর্জন করতে পারল না। এবং বিশেষ করে এই যে সরকারটা তৈরি হলো, দেখা গেল বিহারের জেডিইউ, জনতা দল ইউনাইটেড, যে দলের নেতা নীতিশ কুমার মুখ্যমন্ত্রী, যিনি একসময় বিজেপিকে ছেড়ে আরজেডির সঙ্গে মিলিত হয়ে বিকল্প সরকার তৈরি করেছিলেন বিহারে, এবং সেখান থেকে উদ্যোগ নিয়ে বিজেপিকে ক্ষমতার থেকে বাইরে রাখবার জন্যে একটা বিকল্প সরকার তৈরি করার লক্ষ্যকে সামনে রেখে পর্যায়ক্রমে ইন্ডিয়া ব্লক যেটা তৈরি হয়েছে, এটা তৈরি করার ভিত্তি স্থাপন করার ক্ষেত্রে নীতিশ কুমার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। যে কোনো কারণেই হোক, আমি সেই বিশ্লেষণে যাচ্ছি না। ভোট যত কাছে আসতে থাকলো, ততই দেখা গেল নানা কারণে নীতিশ কুমার তার সন্তুষ্টির মধ্যে সেখানে বাধা আসতে শুরু করলো, বিঘ্ন সৃষ্টি হলো, তার মধ্যে অসন্তুষ্টি তৈরি হতে থাকলো। তিনি আরজেডিকে ছেড়ে আবার বিজেপিতে গিয়ে মুখ্যমন্ত্রীর পদটাকে ধরে রেখে বিজেপির সাথে মিলে ইন্ডিয়া ব্লকের বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করলেন। সেখানে 2019-এ 40 আসনের মধ্যে বিহারে 39 আসন পেয়েছিল বিজেপি এবং আরজেডি মিলে, জেডিইউ মিলে। এবার যদিও ততটা আসন তারা জয়যুক্ত হতে পারেনি, কিন্তু ইন্ডিয়া ব্লকের জন্য ফলটা প্রত্যাশামতো হয়নি, প্রত্যাশামতো হয়নি। জেডিইউ 12টা আসন পেল এককভাবে। এখন জেডিইউর মধ্যে দুদলমানতা আছে, বিশেষ করে নীতিশ কুমারের মধ্যে। এটা বিজেপিও বুঝতে পারছে, কোন সময় সে কোন দিকে হেলে পড়বে কেউ বলতে পারছে না। অন্যদিকে অন্ধ্রপ্রদেশে টিডিপি, কেন্দ্রে বিজেপির নেতৃত্বে সরকার তৈরি করার সময় টিডিপি, তার যিনি নেতা, তার অংশগ্রহণের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। পরবর্তী সময়ে এরা বিজেপি ছেড়ে চলে যায়, আলাদাভাবে সরকার তৈরি করার চেষ্টা করে, ব্যর্থ হয়, পরাস্ত হয়। কিন্তু এবারকার লোকসভা নির্বাচনের আগে এই টিডিপি বিজেপির সঙ্গে মিলে একটা ঐক্যবদ্ধ মঞ্চ তৈরি করে 3 দল 4 দল অন্ধ্রপ্রদেশের নির্বাচনে অংশগ্রহণ করে, এবং সেখানে গিয়ে এই টিডিপি এককভাবে 18টা লোকসভার আসন জয়যুক্ত হয়। আগের নির্বাচনে তারা লোকসভায় কিন্তু কোনো আসনেই জয়যুক্ত হতে পারেনি। কিন্তু টিডিপির যে নেতৃত্ব, যিনি এখন মুখ্যমন্ত্রী হয়েছেন,
তিনি দ্বিতুল্যমানতায় ভুগেন। কখন কোন দিকে যাবেন কেউ বলতে পারছে না। এটা বিজেপি নেতৃত্ব, RSS এর নেতৃত্ব খুব ভালো বুঝেন। সেই জায়গায় এই 18 এবং এখানের 12, এই যে 40 আসন, এই 40 আসনের মধ্যে যদি উলটপালট ঘটে যায় তাহলে এদেরকে নিয়ে এনডিএ যে তৈরি হয়েছে তারা কিন্তু মাত্র 20 আসনের সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার চালাচ্ছে। এর মধ্যে এদের 40 আসন আছে। এরা যদি কোনো কারণে 40 আসন নিয়ে এদিক সেদিক করে তাহলে তো এই সরকারটাকে টিকে রাখা কঠিন হয়ে যাবে। এই ভয়ে ভীত সন্ত্রস্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার, তারা এই দুই অংশকে তুষ্ট করবার জন্য, খুশি রাখবার জন্য, এই যে দেখেছেন আপনারা বাজেট পাস করলো, স্বল্প সময়ের বাজেট, এই বাজেটে এই দুই নেতা, দুই মুখ্যমন্ত্রী খায়েশ মেটাবার জন্য হাজার হাজার কোটি টাকা চিহ্নিত করেছে এই দুই রাজ্যের জন্য। এটা নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা, যারা বিজেপি না, প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে বলছেন দুটো রাজ্যকে সরকার টিকিয়ে রাখবার জন্যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার গুরুত্বকে খাটো করে বাজেটের মধ্যে হাজার হাজার কোটি টাকা রাখা হলো। কিন্তু এরকম তো আমাদের রাজ্যেও অনেক সমস্যায় আমরা ভুগছি। এগুলো সমাধানের জন্য উন্নয়নের সাথে বিষয়গুলি যুক্ত, যেগুলি করতে পারলে পরে আমাদের রাজ্যের আর্থসামাজিক ব্যবস্থার মধ্যে মৌলিক পরিবর্তন ঘটবে, জনগণের জীবনযাত্রার মানের মধ্যে এটা পরিবর্তন সাহায্য করবে। কিন্তু কই আমাদের দাবিগুলিতে গুরুত্ব দেওয়া হলো না, প্রকাশ্যে না আসলো। বিজেপি পরিচালিত বিভিন্ন রাজ্যের সরকারগুলোর যারা মুখ্যমন্ত্রীরা, মন্ত্রীরা আছেন, তাদের মধ্যেও ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, এই দুটো রাজ্যকে আলাদা করে কেন এই সুযোগ দেওয়া হলো। কিন্তু আসল কারণটা হচ্ছে এরা যদি একটু এদিক সেদিক কাত হয় তাহলে সরকারটাই তো থাকবে না। তাহলে বুঝতে পারছেন সরকারটার পরিস্থিতিটা কি। উল্টো দিক থেকে যদি আমরা আসি তাহলে দেখা যাচ্ছে ইন্ডিয়া ব্লক, এটা কতদিনের চেষ্টা, বছর দেড়েকের চেষ্টা, কিন্তু ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছে তো 3-4-5 মাস আগে। তার মধ্যে নীতিশ কুমার বেরিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আরও 2-3টা রাজনৈতিক দল উত্তরপ্রদেশ এবং অন্যান্য জায়গা, তারাও বিজেপির টানে, নীতিশ কুমারের টানে তারাও এই মঞ্চ থেকে বেরিয়ে গেলেন। 26-27টা রাজনৈতিক দল শেষ পর্যন্ত ইন্ডিয়া ব্লকের মঞ্চে তারা সংগত হওয়ার চেষ্টা করলেন। অল্প সময়ের মধ্যে নির্বাচনের যে নির্ঘণ্ট ঘোষণা করা হলো, তাতে ভারতবর্ষের 28-29টা রাজ্যের মধ্যে এতগুলো দল, সব রাজ্যে যদিও এই সব দলগুলোর অস্তিত্ব আছে এটা ঘটনা না, অনেক রাজ্যে এই 26-27টা রাজনৈতিক দলের মধ্যে আছেন এরকম অনেক রাজনৈতিক দল আছে। তারা সব জায়গায় খুব যুক্তিসঙ্গতভাবে নিজেদের মধ্যে আসন বন্টন করে অগ্রসর হতে পেরেছেন, ঘটনা তা না। দেখা গেছে 7-8টা রাজ্যে এই ইন্ডিয়া ব্লক, তাদের অন্তর্ভুক্ত যে দলগুলো এই রাজ্যগুলির মধ্যে আছে, তারা মোটামুটি আলাপ আলোচনা করে আসন সমঝোতা করার চেষ্টা করেছেন এবং এটা করতে পেরেছেন। কিন্তু বাদবাকি অনেক রাজ্যেই তাদের পক্ষে সেভাবে প্রত্যাশা মতো সমঝোতা করা সম্ভব হয়নি। আমাদের রাজ্যের অভিজ্ঞতা কি, দুটো মাত্র আসন। বিধানসভায় কংগ্রেসের সঙ্গে বামপন্থী ফ্রন্টের সমঝোতা হলো, তাদেরকে 13 আসন ছাড়তে হলো। আমাদের জিতে যে আসন দখল করেছে আমাদের এমএলএ, কংগ্রেস দলের নেতা দাবি করলেন এই আসন তাকে দিতে হবে, তিনি কংগ্রেস দলের সভাপতি। তাদের সর্বভারতীয় নেতৃত্ব বলছে এটি কী করে হয়, যে আসন যার দখলে আছে তাদের বাদ দিয়ে সেই আসন অন্য দল কী করে দাবি করে, তাদেরকে কী করে এই আসন দেওয়া যাবে। কিন্তু দেখা গেল এই পরিস্থিতিতে
কংগ্রেসের সঙ্গে এই সমঝোতা করার যে চেষ্টা নিয়ে আমরা অগ্রসর হচ্ছিলাম, এটাই ভেঙে যাওয়ার মতো অবস্থা। এই পরিস্থিতিতে উদার দৃষ্টিভঙ্গি নিয়ে এই আসন আমাদের ছেড়ে দিতে হলো কংগ্রেসকে। পরিণতিতে আমাদের যিনি বিধায়ক ছিলেন তিনি দল ছেড়ে দিলেন, এবং অদ্ভুত ঘটনা, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে গিয়ে আত্মকেন্দ্রিক ধারণার বশবর্তী হয়ে, এটা আমাদেরই দুর্বলতা। আদর্শগতভাবে শ্রেণী চেতনাগত প্রশ্নে তাকে সেভাবে আমরা গড়ে তুলতে পারিনি। সে বিজেপির সঙ্গেই সমঝোতা করলো, বিজেপিরই প্রার্থী হলো, যদিও পরাস্ত হয়েছে। এই অবস্থায় লোকসভা নির্বাচনে দেখা গেল বিজেপি আমাদের সঙ্গে কথাবার্তা না বলেই তারা তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন পশ্চিম আসনে। আমাদের পার্টির মধ্যে প্রচণ্ড এই নিয়ে প্রশ্ন তৈরি হলো, বিরোধ সৃষ্টি হলো, তাদের নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করা হলো। তারা বললেন এটা তো আমরা করিনি, আমাদের দিল্লির নেতৃত্ব করেছে। এটা তো ছেলে ভুলানোর কথা। দিল্লির নেতৃত্ব যেদিন তাদের প্রার্থীর নাম ঘোষণা করছে, সেদিন ত্রিপুরার নেতৃত্ব, তাদের দুজনও সেখানে উপস্থিত। তার আগে তাদের সর্বভারতীয় নেতৃত্ব তাদের দলীয় আলোচনা শেষ করার পরেই তারা সাংবাদিক সম্মেলন গিয়ে পাশের ঘরে তাদেরকে বসিয়ে রেখে প্রার্থীর তালিকা ঘোষণা করেছেন। এগুলো যখন বলা হলো, তাদের দিক থেকে কোনো রকম জবাব তারা দিতে পারেননি। একটা সময় পরিস্থিতি এরকম হলো যে সিপিআইএম, বামফ্রন্ট একাই এই লোকসভা আসনে প্রতিনিধিত্ব করবে। কিন্তু কয়েক মাস আগে বিধানসভার নির্বাচন একসাথে এই দলটির সাথে মিলে আমরা করলাম। সর্বভারতীয় ক্ষেত্রে এই দলটিকে সাথে নিয়ে ইন্ডিয়া ব্লক তৈরি হলো। এরকম পরিস্থিতিতে আমরা যখন বিজেপিকে পরাস্ত করার কথা বলছি, কোণঠাসা করার কথা বলছি, জনবিচ্ছিন্ন করার কথা বলছি, বিকল্প সরকার তৈরি করার কথা বলছি, সেই জায়গায় আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরায় এরকম অবস্থান যদি আমরা নেই, সারা ভারতবর্ষে তার বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। এরকম জায়গা ত্রিপুরা আমরা সেখানে বলা যায় প্রায় উদার দৃষ্টিভঙ্গি নিয়ে শেষ পর্যন্ত এই আসন তাদেরকে আমাদের ছেড়ে দিতে হবে। এরকম ঘটনা অনেক রাজ্যে আছে। আমি ত্রিপুরার ঘটনা বললাম, আপনারা অনেকেই জানেন, অনেকের কাছে সবটা জিনিস হয়তো পরিষ্কার না, তার জন্য আমি উল্লেখ করলাম। এই সমস্ত কিছুর পরেও ভোটের ফল যা প্রকাশ হলো, তাতে গিয়ে দেখা গেল প্রায় 250-এর কাছাকাছি, 240-এর বেশি আসন ইন্ডিয়া ব্লক জয়যুক্ত হলো। এবং তাদের যে প্রাপ্ত আসন এবং সরকার তৈরি করতে গেলে পর আর যত আসন দরকার, 545, 240, তাহলে পার্থক্যটা কত? 35 থেকে 38 আসনের পার্থক্য, কম। এনডিএর 20 আসন বেশি, ইন্ডিয়া ব্লকের 35 থেকে 38 আসন কম। কাজে কোন সময় পরিস্থিতি কোন দিকে ঢলে পড়বে কেউ কিন্তু বলতে পারছে না। তার চেয়ে তো বড় কথা যেটা, এনডিএর সামগ্রিক ভোট বিজেপিকে নিয়ে যা তারা পেয়েছেন, ইন্ডিয়া ব্লক এই অল্প সময়ের মধ্যে মঞ্চ তৈরি করে যে লড়াইটা বলা যায় ততটা সঙ্গতভাবে করতে পারলো না। তারপরও তারা যে ভোট পেলেন, তাতে এনডিএ ব্লকের সাথে ইন্ডিয়া ব্লকের ভোটের ফারাক হচ্ছে 1.9 ভাগ, শতকরা 2 ভাগেরও কম। তো বুঝতে পারছেন যে পরিস্থিতিটা কোথায় এসে দাঁড়ালো। তাতে লড়াই যদি শ্রমিক, কৃষক, কর্মচারী, ছাত্র, যুবক, মহিলা সম্মিলিতভাবে তীব্রতর করা যায়, ব্যাপকতর করা যায়, নতুন মানুষের সমাবেশ ঘটানো যায়,
তাহলে যে কোনো ঘটনা কিন্তু ঘটিয়ে দেওয়া অসম্ভব না। এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে, যদিও এনডিএ সরকার, এখন এটাকে বিজেপি সরকার বলার কোনো প্রশ্ন আসে না, নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 10 বছর যেভাবে সরকার চালিয়েছেন, যাদের নিয়ে টিম তৈরি করেছিলেন, আমলা অফিসার থেকে শুরু করে মন্ত্রিসভা দপ্তরগুলি যেভাবে বন্টন করেছিলেন, তিনি কিন্তু সেই পথেই অগ্রসর হওয়ার চেষ্টা করছেন। বাজেট যেটা তৈরি করলেন, এই ফলাফলের পরেও তাদের যে বিচ্ছিন্নতা, কোণঠাসা অবস্থা, টলটলমান একটা অবস্থা, তারপরেও এই বাজেট তৈরি করতে গিয়ে এরা কর্পোরেট যে সংস্থা, তাদেরকে সন্তুষ্ট করবার চেষ্টা করেছে। তার পেছনে মূল কারণটা কি? 52 সালের পর থেকে ভারতবর্ষে যে লোকসভার নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে দেশের মানুষ যারা খোঁজখবর রাখেন, গভীরে গিয়ে ঘটনার বিশ্লেষণ করেন, তারা জানেন আমাদের দেশের ধনিক বণিকদের মধ্যে এটা বড় অংশ একটা সময় পর্যন্ত কংগ্রেসকে সমর্থন করেছে, পরবর্তী সময়ে বিজেপিকে সমর্থন করেছে। কিন্তু এবারের লোকসভা নির্বাচনে গিয়ে দেখা গেল প্রায় সম্মিলিতভাবে বড় পুঁজিপতির নেতৃত্বে সামগ্রিকভাবে পুঁজিপতি গোষ্ঠী, ভূস্বামীরা এক কাট্টা হয়ে বিজেপির পাশে দাঁড়াবার চেষ্টা করেছে। 52 সালের পর থেকে এরকম ঘটনা 2000 নির্বাচনের, 24-এর নির্বাচনের আগে ভারতবর্ষে এভাবে ঘটতে আগের 17টা নির্বাচনে দেখা যায়। এটাও কিন্তু বিশেষ উল্লেখ করার মতো দৃষ্টান্ত, তার জন্য আমি উল্লেখ করলাম। সেদিক থেকে এদেরকে সন্তুষ্ট রাখার জন্য এই বাজেটে এই সরকার একটার পর একটা পদক্ষেপ ব্যবস্থা নিয়েছে। পণ্যমূল্য কমাবার কোনো ব্যবস্থা নেই, কৃষকদের ফসলের ন্যায্য দাম পাওয়ার কোনো ব্যবস্থা নেই, বেকারি দূর করবার কোনো বিকল্প কার্যকরী কর্মসূচি নেই, শিক্ষা, স্বাস্থ্য, মৌলিক বিষয়, এই যে বাজেট বরাদ্দ বাড়িয়ে আমাদের দেশের যে নবীন প্রজন্ম, তাদেরকে মানুষ হিসেবে গড়ে তোলবার জন্যে যে ভূমিকা রাষ্ট্রের গ্রহণ করা দরকার, সেখানে উদাসীনতা, মানুষের আয় উপার্জন বাড়াবার জন্যে গ্রাম ভারতে রেগার মতো যে কর্মসূচি, তাতে অর্থের বরাদ্দ বাড়াবার পরিবর্তে প্রায় কমিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সামাজিক যে দায়বদ্ধতার সাথে সম্পর্কযুক্ত যে সমস্ত কর্মসূচিগুলি এই সরকার কয়েক বছর আগেও নিজেরা ঘোষণা করেছিলেন, সেই কর্মসূচির জন্য বরাদ্দ অর্থও তারা কাটছাট করতে শুরু করেন। মানে এই সাধারণভাবে যদি দেখা যায়, এই বাজেট এক কথায় জনবিরোধী, কর্পোরেট হাউস লুটেরা যারা, তাদের স্বার্থ রক্ষার জন্য। কাজেই সেদিক থেকে এই সরকার যে পুরনো কায়দা, পুরনো দৃষ্টি নিয়েই অগ্রসর হওয়ার চেষ্টা করছে, এই নিয়ে কিন্তু সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই। এবং এই জায়গাটায় মৌলিকভাবে সংবিধানটার বিরুদ্ধে যে আক্রমণ সংগঠিত করার একটা গোপন ষড়যন্ত্র নিয়ে তারা অগ্রসর হচ্ছে, এই পথ থেকে তারা নিজেদেরকে সরিয়ে নেবেন যদি আমরা মনে করি, তাহলে আমরা ভুল করব। তাই খুব সঠিকভাবে আপনাদের নেতৃত্ব সংবিধান বাঁচাবার যে স্লোগানটা দিয়েছেন, এটা প্রাসঙ্গিক। সংবিধান যদি আমরা যাই আছে তার নানা সীমাবদ্ধতা সত্ত্বেও এটাকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে দেশকে রক্ষা করা যাবে না। সংবিধানকে রক্ষা করার প্রশ্ন কি? গণতন্ত্রকে রক্ষা করার প্রশ্ন, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করার প্রশ্ন। এটার বেদি বলে ইতিমধ্যেই আক্রমণ সংগঠিত করেছে, নির্বাচন কমিশনকে বগল দাবা করেছে। 24-এর নির্বাচনে দেখেছেন, নির্বাচন কমিশন কাঠপুতুলের মতো ভূমিকা নিয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী
বিজেপি আরএসএস এর নেতৃত্ব সাম্প্রদায়িক ভেদ বিভাজন তৈরি করবার জন্য প্রথম 3 দফার ভোটের পর যখন তারা বুঝতে পারল হাওয়া অন্যদিকে যাচ্ছে, তখন বেআপ্রু হয়ে মানুষকে বিভক্ত করার লক্ষ্যে যেখানে যেমন খুশি কথা বলতে শুরু করলেন। স্বতন্ত্র নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার পরেও নির্বাচন কমিশন সেখানে কার্যকরী কোনো ভূমিকা গ্রহণই তারা করল না। আমাদের রাজ্যে 18-র পর বিজেপি শাসনে নির্বাচন তো প্রায় উঠে গেল। সর্বশেষ যেটা বলবো, এই যে পঞ্চায়েত 3 দিন আগে অবিজেপি যে প্রার্থী জয়ী হয়ে সার্টিফিকেট নিয়ে বাড়িতে গেছেন, অথবা হয়তো সার্টিফিকেট নিয়ে যাওয়ার সুযোগ পাননি, কিন্তু ভোট যারা গণনা করলেন তারা মাইকে ঘোষণা দিয়েছেন অমুক কেন্দ্রে অমুক প্রার্থী জয়যুক্ত হয়েছে। এখন দেখা যাচ্ছে 24 থেকে 36 ঘন্টার ব্যবধানে, কালকে আমি শুনছিলাম, সেই প্রার্থীকে পরাস্ত ঘোষণা করে বিজেপি দলের প্রার্থীকে জয়ী বলে ঘোষণা করছে। তাহলে বুঝতে পারছেন কোথায় যাচ্ছে ব্যাপারটা। লোকসভা নির্বাচন তো হলোই না। 23-এর বিধানসভা নির্বাচনে বিজেপি 18 নির্বাচনে যেখানে 51 ভাগ ভোট পেল, 23-এর নির্বাচনে 39 ভাগ ভোট, 10 থেকে 11টা আসন হাতছাড়া হলো। তারা 1 বছরের ব্যবধানে লোকসভা নির্বাচনে কি করে 72 ভাগ ভোট পায়? কোন মেজেই ভোটই তো মানুষকে দিতে দিল না। তারপরে 2টো উপনির্বাচন হলো সোনামুড়ায়, 90 ভাগের বেশি ভোট তারা জবরদখল করলো। অস্বাভাবিক ঘটনা, ত্রিপুরার বিধানসভা নির্বাচনের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। এবং তার পরবর্তী সময় এই পঞ্চায়েত নির্বাচন, 71 ভাগ আসন। 2019-এর পঞ্চায়েত নির্বাচনে 96 ভাগ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতা দখল করেছিল। বাকি 4 ভাগ আসন ভোট প্রহসন এবং ভোটের দিন হয়তো সুবিধা করতে পারেনি, গণার টেবিলে গিয়ে করেছে। ফলে প্রকৃত অর্থে 100 ভাগই বিজেপি দখল করেছে। কিন্তু এবার তারপরেও এই 24-এর পঞ্চায়েত নির্বাচনে 71 ভাগ আসনে দাঁড়াতেই দিল না। আপনারা দেখেছেন আমাদের প্রার্থীকে খুন করেছে। এখানে যে সবার শুরুতে শোক প্রস্তাব উপস্থিত করছিলেন তাতে বাদল শিবের নাম উল্লেখিত হয়েছে। বেলোনিয়ার রাজনগরে প্রকাশ্য দীপালোকে তাকে খুন করে ফেলল। এখন এটাই তো শেষ কথা না, তারপরে যে 29 ভাগ ভোট হলো, সেই ভোট অনেক জায়গায় বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করলো, কিন্তু সব মিলে যেটা দেখা গেল ভোটটা হলো। আমাদের অনেকেরই ধারণা হয়েছিল যে হয়তো সরকারও বুঝতে চাইছে যে 71 ভাগ তো দখলই করে ফেলেছি পঞ্চায়েত, 60 ভাগ তো পঞ্চায়েত সমিতি দখলই করে ফেলেছি, 25 থেকে 27 ভাগ জেলা পরিষদ দখলই করে ফেলেছি, বাকি থাকলেই অল্প কিছু। দেখি না মানুষ কি ভাবে, তারা আমাদের সমর্থন করে কিনা, হয়তো ভোটটা নির্বিঘ্নে করবার সুযোগ দিলেও দিতে পারে। দেখা গেল তুলনামূলকভাবে ভোটের দিন 8 তারিখ গোলমাল কিছু কিছু এখানে সেখানে হয়নি, ঘটনা তা না। কয়েকটা জায়গায় প্রকৃতার্থে ভোটই হয়নি, বিলুনিয়া হয়নি, উদয়পুরে হয়নি, সোনামুড়ার একটা অংশ হয়নি, খোয়াইয়ের একটা অংশ হয়নি, আর পশ্চিমে তো প্রার্থীই দাঁড়াতে পারলো না। মোহনপুর, জিরানায় ভোটই হয়নি, কারণ আগেই তারা জিতে নিয়েছে দাঁড়াতে না দিয়ে। ফলে এই কয়েকটা জায়গা যে উল্লেখ করলাম তা বাদ দিয়ে বাকি জায়গাগুলিতে দেখা গেল মোটামুটি ভোট হলো। তাতে একটা ধারণা অনেকেরই তৈরি হয়েছিল হয়তো গণাটাও নির্বিঘ্ন হবে। গণা শুরু হলো 12:30টার পর থেকে। যখন তারা বুঝতে পারলো এ তো উল্টো দিকে চলে যাচ্ছে, এ তো বিজেপি জিতছে না, এ তো বামফ্রন্ট জিতছে, বামফ্রন্টের সঙ্গে যেখানে কংগ্রেসের কিছু কিছু আসনে সমঝোতা হয়েছে সেখানে কংগ্রেস জিতছে, বিজেপি তো হেরে যাচ্ছে। তারপরে কিন্তু কৌশল পরিবর্তন করে বাধ্যত যেটা মনে হয়েছিল যেন গণতন্ত্রের একটা নূতন আলখাল্লা লাগিয়ে মানুষকে মোহগ্রস্ত করার চেষ্টা করছে, ছিঁড়ে ফেলে দিয়ে
মুহূর্তের মধ্যে তারা ব্যাপরা আক্রমণ সংগঠিত করতে শুরু করলো, যেটা শুরু করলো সোনামুড়ার কাঠালিয়া দিয়ে। আপনারা খবর পেয়েছেন, দেখেছেন কোথায় কি হয়েছে। কাজেই দেখা যেতে যাচ্ছে ত্রিপুরা ল্যাবরেটরি, বৃক্ষণাগার, ভারতবর্ষের আরো অনেক রাজ্যেই ভোটের গণতান্ত্রিক অধিকার নানা কৌশলে বিজেপি হরণ করছে, কিন্তু ত্রিপুরাতে যেভাবে একেবারে ব্যাব্রু হয়ে নেংটা হয়ে আক্রমণটা সংগঠিত করছে, সব জায়গায় হয়তো সেভাবে করছে না। এরকমটা পশ্চিমবাংলায় তৃণমূল করছে, বাধ্যত তৃণমূল এবং বিজেপি সেখানে ককফাইট করছে, কিন্তু আসলে গোপনে একের সাথে অপরের সমঝোতা আছে। এবং বিজেপি তৃণমূলের জয়টাকে তারা মানে অন্যভাবে দেখে না। বামফ্রন্ট গণতান্ত্রিক শক্তি তাদের জয় হারাতে, জয়কে ঠেকাতে তৃণমূলের জয়, বিজেপির কিছু আসন হারিয়েও তারা মনে করে যে এতে তাদের তেমন কোনো ক্ষতি নেই, কাজে ওখানেও ভোট প্রহসন হচ্ছে। কিন্তু বিজেপি সরাসরি আমাদের ত্রিপুরায় যা করছে, ভারতবর্ষ আগামী দিনে এই জিনিসটা ছড়িয়ে দেওয়ার জন্য এই যে সংবিধানটা, এই সংবিধানটাকে তারা একেবারে উলটপালট করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র নিয়ে অগ্রসর হচ্ছে, এই ষড়যন্ত্র তারা পরিহার করবে, এটা মনে করলে ভুল করা হবে। কাজে আমরা যেটা বলছি, গণতন্ত্র উদ্ধার করতে হবে, ভোটের অধিকার আমাদের স্থাপন করতে হবে। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার পাশাপাশি সংসদের যে গুরুত্ব, বিধানসভার যে গুরুত্ব, বিরোধী দলের যে স্বাধীন কথাবার্তা বলার যে অধিকার, এটাকে সুসংগত করতে হবে। এটার উপর আক্রমণ আসছে। নাগরিক অধিকার, মত প্রকাশের অধিকার, স্বাধীনতা, ভিন্ন দল, ভিন্ন সংগঠন, আন্দোলন, সংগ্রাম করার অধিকার, এই সবগুলো মিলেই তো গণতান্ত্রিক অধিকার। এই শুধু 5 বছর পর পর একটা ভোট দিলাম এটাই না, এটা গুরুত্বপূর্ণ, সবটা মিলিয়ে। তাহলে এই সমস্ত বিষয়গুলির সম্পর্কে রক্ষা কবচ আমাদের সংবিধানের মধ্যে আছে। কাজে সংবিধানটা পাল্টানো মানে কি, এটার বিরুদ্ধেই তারা আক্রমণ সংগঠিত করবে। কাজে গণতন্ত্র রক্ষা আর সংবিধান রক্ষা, দেশ রক্ষা, এটা সমার্থক। এই সাথে যে প্রশ্ন আসছে, আপনারা যে স্লোগানটা এখানে দিয়েছেন, সাম্প্রদায়িক বিভাজন রোধ করতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি সুসংগত করতে হবে, এটার জন্য আমাদের সংবিধানের মধ্যে ধর্মনিরপেক্ষতার প্রশ্নটা সংযুক্ত করা আছে। ধর্মনিরপেক্ষতার অর্থ কি? এটা ধর্মের বিরোধিতা না। সরকারের কোনো ধর্ম থাকবে না ভারতবর্ষে, ধর্ম যার যার তার তার, দেশ সবার, রাষ্ট্র সবার। দেশের মানুষ চান সরকার দেশের সব মানুষের স্বার্থে কাজ করবে। সরকারের সাথে ধর্মকে মিশিয়ে দেওয়া যাবে না। অনেকে উপস্থিত করার চেষ্টা করেন কমিউনিস্ট বিদ্বেষী যারা, দেখো কমিউনিস্টরা ধর্মের বিরুদ্ধে বিষোদ্গার করছে, তারা ধর্মনিরপেক্ষতার কথা বলছে, তারা আসলে ধর্মের স্বাধীনতাই তারা মানতে চায়। এটা বিকৃত বক্তব্য, এটা মূল কথা না। মূল যে লক্ষ্য, দেশ ভাগ করলো ধর্মের ভিত্তিতে, তারপরে পাকিস্তান হলো, ভারতবর্ষ হলো, ভারতবর্ষের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, কে না। আর হিন্দু ধর্ম নানাভাবে বিভক্ত আছে। কাজে এখানে যদি ধর্ম নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি না নেওয়া যায়, আবার ব্রিটিশ যেটাকে উস্কে দিয়ে দেশটাকে ভাগ করলো, প্রতিক্রিয়ার শক্তির বাইরে এবং দেশের ভেতরে, এই প্রশ্নটাকে উস্কে দিয়ে এই ভারতবর্ষকে ভেতর থেকে খণ্ডিত বিখণ্ডিত করবার চক্রান্ত করবে না, তার নিশ্চয়তা কোথায়? তার মাটির তলায় অফুরান প্রাকৃতিক সম্পদ, তার জনশক্তি এখন আপনারা দেখছেন 140 কোটি, চীনকে ছাড়িয়ে চলে গেছে। একদিকে জনশক্তি, আরেকদিকে প্রাকৃতিক সম্পদ, দুটোর যদি সমন্বয় ঘটানো যায়, পৃথিবীতে ভারতবর্ষকে চ্যালেঞ্জ করার মতো দ্বিতীয় শক্তি কোথায়? কাজে এরকম পরিস্থিতিতে আগাম চিন্তা করে সংবিধান প্রণেতারা, বিশেষ করে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে যারা খসড়া তৈরি করেছেন, তারা সঠিকভাবে সুচিন্তিত যে অভিমত, তার উপর ভিত্তি করে এই ধর্মনিরপেক্ষতা প্রশ্নটাকে সেখানে যুক্ত করেছেন।
কাজেই এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে, এখন ধর্মনিরপেক্ষতার বেদি বলে কে আক্রমণ করছে? আরএসএস, বিজেপি, এবং তাদের মূল আক্রমণ কেন্দ্রীভূত হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে। বিশেষ করে এই 24-এর লোকসভা নির্বাচনের পরেও একের পর এক রাজ্যে যেখানে যেখানে তাদের ভোট কমেছে, যেখানে যেখানে তারা আসন হারিয়েছে, যেখানে প্রত্যাশার চাইতে কম আসন পেয়েছে, সেই জায়গাগুলো চিহ্নিত করে বাছাই করে মুসলিম অংশের জনগণের বিরুদ্ধে, তাদের বসতি এলাকার বিরুদ্ধে প্রচণ্ডভাবে ব্যাপক আক্রমণ সংঘটিত করেছে, খুন খারাপি করছে। এই পত্রিকায় সব জিনিস উঠছে ঘটনা তা না, কিন্তু কিছু কিছু পত্রিকা সাহস করে এই তথ্যগুলি দেওয়ার চেষ্টা করছে, কিছু কিছু ইলেকট্রনিক মিডিয়াও সেখানে এগুলো সামনে আনবার চেষ্টা করছে। এবং পার্লামেন্টে আমরা দেখলাম এখন তো শক্তির ভারসাম্যের মধ্যে পরিবর্তন ঘটেছে। ইন্ডিয়া ব্লক সম্মিলিতভাবে 200-র উপর আসন নিয়ে তারা পার্লামেন্টে আছেন, তারা এখন সরব হচ্ছে, সোচ্চার হচ্ছে, তথ্যগুলি তুলে সরকারের টুটি টিপে ধরবার চেষ্টা করছে। কিন্তু আরএসএস, বিজেপি সংখ্যালঘুদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ কেন্দ্রীভূত করার মধ্য দিয়ে ধর্ম নিরপেক্ষতার যে ভিত্তিটা তাকে তছনছ করে দেওয়ার চেষ্টা করছে। তার মানেটা কি? এটা তো সংবিধানের অন্তর্ভুক্ত, সংবিধানই তো এই বিষয়টা সেখানে যুক্ত করেছে। গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা এটা হাত ধরাধরি করে চলে, হ্যান্ডশেক করে চলে। গণতন্ত্র বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষতার প্রশ্ন আসে না, আর ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে প্রকৃত অর্থে গণতন্ত্রের বাস্তব ভিত্তিকে সুদৃঢ় করা যায় না, একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। কাজে এই জায়গায় আপনারা যে স্লোগান এখানে দিয়েছেন, সংবিধান বাঁচাও, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করো, অসাম্প্রদায়িক শক্তিকে বিচ্ছিন্ন করে, এই সবটার সাথেই সংবিধান রক্ষা করার প্রশ্নটা কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে সেদিক থেকে এ তো শুধু একটা আলোচনার বিষয় না, এটা শুধু একটা সেমিনারের আলোচনার বিষয়বস্তু করে 4 দলের মধ্যে যদি আমরা সীমাবদ্ধ রাখি তাহলে কিন্তু আমরা ভুল করব। তাহলে এই বিষয়গুলো, প্রসঙ্গগুলো ভাবনায় রেখে আমাদের জনজীবনের যে মৌলিক সমস্যাগুলো আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, আয়, উপার্জন, কৃষি থেকে শুরু করে শ্রমিক, শ্রমজীবী অংশের মানুষ, উপজাতি, তফসিলি, ওবিসি, নারী পুরুষ নির্বিশেষে আমাদের জীবনে বিরাজমান সমস্যাগুলো তাকে ভিত্তি করে রাজ্যভিত্তিক, রাজ্যের অন্তর্ভুক্ত জেলা ভিত্তিক, জেলার অন্তর্ভুক্ত অঞ্চল ভিত্তিক জ্বলন্ত সমস্যা চিহ্নিত করে লড়াই সংগঠিত করতে হবে। শুধু সংবিধান বাঁচাও, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করো, যেভাবে বিষয়টা উপস্থিত করা হলো, এর সাথে জনজীবনের মৌলিক সমস্যার সমাধানের লড়াই ওতপ্রোতভাবে যুক্ত। তাই যদি হয় তাহলে শুধু এই দুটো স্লোগান নিয়ে কেন আমাদের সমস্ত আন্দোলন আমরা সীমাবদ্ধ রাখছি না, কেন বাকি বিষয়গুলো নিচ্ছি, তাহলে ভুল হয়ে যাবে। আপনি জীবনের জ্বলন্ত মৌলিক যে সমস্যাগুলো, যেগুলোর সাথে খেয়ে পড়ে বেঁচে থাকার প্রশ্ন, অস্তিত্ব রক্ষা করার প্রশ্ন, এই লড়াইয়ের মধ্য দিয়েই সংবিধান রক্ষার প্রশ্ন, ধর্মনিরপেক্ষতার প্রশ্ন, গণতন্ত্রের প্রশ্ন এবং অস্তিত্ব রক্ষার প্রশ্ন, তার যে সাজুজ্য, প্রাসঙ্গিকতা, প্রয়োজনীয়তা, গুরুত্ব আপনাকে বিশ্লেষণ করার সুযোগ নিতে হবে। এবং এটা যদি আপনি উপলব্ধি করাতে পারেন তাহলে দেশের মানুষ কেন সংবিধান রক্ষা করতে হবে এটা যথার্থ অর্থেই তার উপলব্ধির মধ্যে আনা সম্ভব হবে। বিচ্ছিন্নভাবে জনজীবনের মূল সমস্যাগুলিকে ভিত্তি করে আন্দোলনকে বাদ দিয়ে শুধু এই স্লোগান দিয়ে যদি আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করি তাহলে ভুল করব। দেখেছেন 2024-এর লোকসভা নির্বাচনে ইন্ডিয়া ব্লক এই মূল স্লোগান দিয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে বিকল্প বিজেপির বিরুদ্ধে মূল সমস্যাগুলি সমাধানের জন্য বিকল্প কর্মসূচি উপস্থিত করার চেষ্টা করেছে। ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, তারা নির্বাচনী ইশতেহার উপস্থিত করেছে, কংগ্রেস দল নির্বাচনী ইশতেহার উপস্থিত করেছে, সিপিআই নির্বাচনী ইশতেহার উপস্থিত করেছে, শরদ পাওয়ারের রাজনৈতিক দল নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে, আপনার শিবসেনা দল মহারাষ্ট্রের
তারাও নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে এবং এগুলোর যে মূল বিষয়গুলো যেগুলো দেখা যাচ্ছে, জিনিসপত্রের দরদাম কমাতে হবে, কি করে কমানো যায় তার জন্য তার সপক্ষে যুক্তি উপস্থিত করেছে। বেকার সমস্যার সমাধান করতে হবে, কি করে তার সমাধান করা যায়, তার জন্য এই পরিস্থিতির মধ্যে কি পদক্ষেপ নিতে হবে তার বিকল্প উপস্থিত করার চেষ্টা করেছে। কৃষকের ফসলের ন্যায্য দাম পেতে কৃষককে সাহায্য করতে হবে, কিভাবে এটা করা সম্ভব তার সপক্ষে বিকল্প যে কর্মসূচি তার মধ্যে উপস্থিত করার চেষ্টা করেছে। দারিদ্রতা দূর করা, এটাকে দূর করার জন্য সামগ্রিক অর্থনীতির যে মৌলিক যে কাঠামো তার মধ্যে কোথায় কিভাবে পরিবর্তন আনতে হবে, জিনিসপত্রের দরদাম তার মধ্যে একটা সাজুজ্য আনতে হবে, সেখানে ট্যাক্সিং যে সিস্টেম তার মধ্যে পরিবর্তন করে বিকল্প কি পদক্ষেপ হতে পারে, সমস্ত জিনিসগুলো কিন্তু ইন্ডিয়া ব্লকের অন্তর্ভুক্ত বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজ নিজ যে নির্বাচনী ইশতেহার, কারণ ইন্ডিয়া ব্লক সমন্বিতভাবে কোনো ইশতেহার তারা উপস্থিত করেননি, কিন্তু এই মৌলিক বিষয়ে সহমত পোষণ করে যার যার মতো করে তারা নির্বাচনী ইশতেহার প্রকাশ করছেন। আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর কথা বলছি, সেখানে এই সামগ্রিক বিষয়গুলি সম্পর্কে সুনির্দিষ্টভাবে ধরে ধরে বিকল্প প্রশ্নগুলি কিন্তু উপস্থিত করেছে। শুধু এক কথায় প্রচারের ক্ষেত্রে দায়িত্ব শেষ করে নেই, সংবিধান রক্ষা করো, দেশ বাঁচাও, মূল কথা এটার মধ্যে হয়তো মানে সম্পৃক্ত, কিন্তু এই কথা বলে দায়িত্ব সেখানে পালন করার চেষ্টা করবে। এটা আজকে আলোচনায় আপনারা যে নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছেন আপনাদের উপলব্ধির মধ্যে কিন্তু এটা রাখতে হবে। কাজেই সঙ্গে সঙ্গে যেটা আমি বলবো, একটা এখন দস্তুর হয়ে গেছে সর্বভারতীয় কেন্দ্র থেকে কর্মসূচি আসলে তাকে কার্যকরী করা। আমাদের রাজ্যের বিশেষ পরিস্থিতিতে গণতান্ত্রিক শক্তিকে সমবেত করা কঠিন হয়ে যাচ্ছে। ফ্যাসিস্ট সুলভ স্বৈর সন্ত্রাস, একদলীয় সন্ত্রাস, একদলীয় স্বৈরশাসন কায়েমের চেষ্টা চলছে, এ তো পরিষ্কার সবার কাছে। ফলে চট করে কৃষকদের আন্দোলন, শ্রমিকদের আন্দোলন, ছাত্রদের আন্দোলন, যুবদের আন্দোলন উদ্যোগ থাকলেও সেভাবে যখন সমাবেশ করে যাচ্ছে না, মহিলাদের আন্দোলন নানা দিক থেকেই মহিলাদেরকে আগের মতো সমবেত করা কঠিন হচ্ছে, দুরূহ হচ্ছে, কিন্তু তাতে হতাশ হলে চলবে না, এই হতাশা থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু এই জায়গায় শুধু সর্বভারতীয় কেন্দ্র থেকে কর্মসূচি আসবে তাকে ভিত্তি করে আমরা সর্বভারতীয় কর্মসূচি এটা দেখিয়ে নারী সমিতিকে যদি নড়াচড়া করবার চেষ্টা করি তাহলে ভুল হবে। ওটা থাকবে, কিন্তু রাজ্যের ভেতরে অঞ্চল ভিত্তিক জ্বলন্ত যে সমস্যাগুলো একসাথে অনেকগুলি দাবি না নিয়ে বাছাই করে দুটা তিনটা বিষয় যেটা ধরে টান দিলে পর নাড়া পড়বে। এমনকি বিজেপি দলের ভেতরে আছেন সাধারণ মানুষ, তারা কি সবাই খুশি, সবাই সন্তুষ্ট? এই যে লুটের রাজত্ব চলছে, যে গণতন্ত্রকে সংহার করছে, যে কোনো মূল্যেই সরকারের টিকে থাকার চেষ্টা করছে, কার স্বার্থ তারা রক্ষা করছে? সাধারণ বিজেপির সমর্থক যারা তারাও উপলব্ধি করছে কি ভুল করলাম। কাজেই আমরা যদি ঠিকভাবে অঞ্চল ধরে এরকম বিষয়গুলিকে বাছাই করে দুটা তিনটা জিনিস নিয়ে একসাথে সব জিনিস না নিয়ে এলাকা ভিত্তিক যদি লড়াই করার চেষ্টা করি, দেখবেন এই যে জড়তা, এই জড়তা কিন্তু ভাঙা কঠিন না। আপনারা আজকেই তো একটা বিরাট সভা করলেন এখানে, কমরেড রমাদাস বলছিলেন আমরা 300 থেকে 350 কমরেডরা এই সভায় উপস্থিত হবেন বলে আমাদের মধ্যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে। আমার নিজের মধ্যে তো সংশয় ছিল, বিরোধিতা না করে আমি বলছিলাম দেখা যাবে, আপনার সাথে তো আমি উপস্থিত থাকবো, কিন্তু এখানে এসে আমি যা দেখছি সত্যতা মিলছে, তাহলে আপনারাই তো আড়ষ্টতা ভেঙে বেরিয়ে আসবার চেষ্টা করছেন। এবং এই যে আপনার 29 ভাগ আসনের ভোট হলো, ত্রিপুরার কথা বলছি আমি, এই ভোটে বিভিন্ন জায়গায় মহিলা প্রার্থীরা, তারা যে পার্টির খুব বড়সড় নেতা বা নেত্রী অথবা নারী সমিতির খুব বড়সড় নেতা নেত্রী, বরং নারী সমিতির কোনো কোনো ক্ষেত্রে যে নেতা নেত্রীদেরকে দাঁড় করাবার চেষ্টা হয়েছে, তারা নানাভাবে এই প্রতিদ্বন্দ্বিতার ময়দান থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছেন। কতগুলি কার্যকারণ হয়তো আছে, তাদের বাদ দিয়ে সাধারণ মহিলারা দুরন্ত সাহস নিয়ে, এবং আমি এখানে বিশেষ করে উল্লেখ করব আমাদের মুসলিম মায়েরা বোনেরা বহু জায়গায়
অসাধারণ ভূমিকা তারা নেওয়ার চেষ্টা করেছে শেষ মুহূর্তে পর্যন্ত। এমনকি ভোট গণার যে কেন্দ্র সেখানেও শেষ পর্যন্ত তারা ভূমিকা নেওয়ার চেষ্টা করেছে। তাহলে প্রশ্নটা কি? পরিবর্তনের একটা হাওয়া তো আছে। ভাবনার চিন্তার মধ্যে যদি নাড়াই না পড়বে এবং উপলব্ধির মধ্যে যদি এটা নাই আসে, পিঠ তো দেয়ালে লেগে গেছে, আর কোথায় যাবো? আর তো যাওয়ার কোনো রাস্তা নেই। এখন তো রুখে দাঁড়ানো ছাড়া উপায় দেখছি না। যে মা, মেয়ে, ছেলে, স্বামী সবাই মিলেই আমাদের ভূমিকা নিতে হবে। স্বামীরা যেখানে আড়ষ্টতা দেখাবেন, স্ত্রীদের সেখানে ভূমিকা নিয়ে স্বামীদেরকে আড়ষ্টতা মুক্ত হতে সাহায্য করতে হবে। ছেলেকে মেয়েকে দরজা জানালা বন্ধ করে ঘরের মধ্যে আটকে রাখার চেষ্টার পরিবর্তে মা মেয়েরা যেমন বেরোবার চেষ্টা করছেন, ছেলেদেরও বের হতে সাহায্য করতে হবে। এই যে প্রচেষ্টাটা, এই প্রচেষ্টাটা কিন্তু আমাদের নিতে হবে। মহিলারা পারে। আমি যেটা বলবো, গতকাল কলকাতা সহ পশ্চিমবাংলার বিভিন্ন জেলার অসাধারণ ঘটনা ঘটিয়েছেন আমাদের মায়েরা, বোনেরা। স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে নারী জাগরণের এই দৃষ্টান্ত স্থাপনকারী ঘটনা পশ্চিমবাংলায় তারা যা ঘটালেন, এটা গোটা ভারতবর্ষের মহিলাদের এবং গণতান্ত্রিক আন্দোলনের চক্ষু উন্মিলিত করতে সাহায্য করেছে। আমি এখান থেকে দাঁড়িয়ে পশ্চিমবাংলার মহিলাদের সেলাম জানাচ্ছি, কুর্নিশ জানাচ্ছি। না, এটা গণতান্ত্রিক নারী সমিতির আহ্বানে না, এটা ভুল। এটা স্বেচ্ছাপ্রণোদিত। কে বা কারা কোথায় সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে এই তারিখটা চিহ্নিত করে বললেন, চলুন স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে ঘর থেকে বেরিয়ে আমরা এনআরএস হাসপাতালে যে বর্বরচিত ফ্যাসিস্টসুলভ আক্রমণ সংগৃহীত করে আমাদের ঘরের মেয়েটিকে হরণ করলো, তার প্রতিবাদে নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মসম্মান, আত্মমর্যাদা নিয়ে যাতে নারীরা ঘরে বাইরে বেঁচে থাকতে পারেন, তার জন্য সোচ্চার হওয়া দরকার। এবং যে অরাজকতা পশ্চিমবাংলার বুকে চলছে, লুম্ফেন রাজ চলছে, এটাকে পর্যদস্ত করার জন্য সময় এসছে, বেরোতে হবে। আমি রাত 11টা থেকে 12:20 পর্যন্ত এক নাগারে দাঁড়িয়ে থেকে টিভিতে এই ঘটনাগুলো আমি লক্ষ্য করছিলাম। আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল, অবিশ্বাস্য মনে হচ্ছিল। এবং সেখানে টিভিতেই খবর আসছিল, শুধু পশ্চিমবাংলায় না, টিভি ঘুরিয়ে ঘুরিয়ে পশ্চিমবাংলার বিভিন্ন জেলাগুলি দেখাচ্ছিলেন, শুধু কলকাতা শহর না। এবং সেখানে কোনো ফ্ল্যাগ নাই, শুধু জাতীয় পতাকা। তাও যে ব্যাপক সংখ্যায় জাতীয় পতাকা নিয়ে কেউ ছুটছেন তা না, কেউ কেউ কিছু এখানে সেখানে শঙ্খ বাজাচ্ছেন। এবং যে চেহারা আমি দেখলাম, তার মধ্যে কি মহিলাদের মধ্যে যুবতী অংশ বেশি। এবং দেখে মনে হয়েছে এদের মধ্যে লেখাপড়া জানা বেশি, এবং এদের মধ্যে শ্রমজীবী মায়েরা বোনেরা আছেন, বয়স্করা আছেন। এরা যখন ঘর থেকে বেরোচ্ছে, ঘরের পুরুষ যিনি নিজেও নিরাপত্তাহীনতায় ভুগছেন, তার মনে হয়েছে মেয়েটা বেরিয়ে যাচ্ছে, স্ত্রী বেরিয়ে যাচ্ছে, আমি ঘরে বসে থাকবো, যদি তাদের কিছু হয়ে যায়, হতে পারে এরকম ভয়ের ধারণা থেকেও তারাও বেরিয়ে এসছেন, হাত ধরে তাদেরকে নিয়ে এসছেন, তারাও অংশগ্রহণ করছেন। এবং টিভিতে ঘুরিয়ে ঘুরিয়ে গোটা পশ্চিমবাংলার বিভিন্ন জেলার চিত্র তারা তুলে ধরবার চেষ্টা করছিলেন। এবং সঙ্গে সঙ্গে বলছিলেন শুধু পশ্চিমবাংলায় না, দিল্লি, মহারাষ্ট্র, বাঙ্গালুর, এই রাজ্যগুলোর নামও তারা কিন্তু উল্লেখ করার চেষ্টা করেছেন। আমি তখন ভাবছিলাম, যদি আমাদের ত্রিপুরায় হতো। তখন পর্যন্ত আমি জানতাম না, তেমন ব্যাপকভাবে না হলো আগরতলায় যে হচ্ছে, আমাদের মায়েদের বোনদের একটা অংশ কোনো সাংগঠনিক উদ্যোগ ছাড়া স্বতঃস্ফূর্তভাবে তারা যে বেরিয়ে এসছেন, এটা আজকে পত্রিকায় খুলে আমি দেখলাম। যদিও ডেলি দেশের কথা খুঁজে খুঁজে পড়তে হয়েছে, পশ্চিমবাংলার নয়া জাগরণ সৃষ্টির যে বার্তা সেখানকার মায়েরা বোনেরা দেশের সামনে উপস্থিত করলেন, এই খবর খুঁজে বের করতে হয়েছে দেশের কথা। কেমন বলতে বাধ্য হচ্ছে আমি,
সেখানে গিয়ে দেখলাম আগরতলায় বিবেকানন্দ ময়দানে বিবেকানন্দের যে মূর্তিটা বামফ্রন্ট সরকারের সময় প্রতিষ্ঠা করা হয়েছিল, তার সামনে বিরাট সংখ্যা না হোক, স্বল্প সংখ্যক মায়েরা বোনেরা তারাও সেখানে দাঁড়িয়ে সেখানে কিন্তু সোচ্চার হচ্ছে। আমাদের সম্মান তারা রক্ষা করলেন, ত্রিপুরার গৌরব তারা রক্ষা করার ক্ষেত্রে ভূমিকা নিলেন। যে মায়েরা বোনেরাই বিবেকানন্দ মূর্তির সামনে দাঁড়িয়ে গত রাত্রে এই প্রতিবাদ ধ্বনির আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তাদেরকে এখান থেকে আমি অভিনন্দন জানাবার চেষ্টা করছি। আপনারাও নিশ্চয়ই তাদেরকে অভিনন্দন জানাবেন। এই যে ঘটনা, এটা কি? এটা তো মায়েদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করছে। এবং এরাই বলছে, একজন ডাক্তার বলছিলেন, আমি ডাক্তার পেশায়, কিন্তু আজকে আমি ডাক্তার হিসেবে আসিনি, আমি একজন মহিলা হিসেবে এসেছি। অস্তিত্ব রক্ষার সংকট তৈরি হয়েছে, বিভৎসতা চলছে, এ চলতে দেওয়া যায় না, আর সহ্য করা যায় না। এবং এটা তো মনে হয়েছে পশ্চিমবাংলায় বাহ্যিক সব ঠিকঠাক, ঠিক আছে, ওখানে তো ভোট হচ্ছে না। ভালো কাদের ভালো, এটা পশ্চিমবাংলায় মানুষ উপলব্ধি করছে। সব মিলে যে ক্ষোভের আগুন জমছিল এনআরএস-এর ঘটনার মধ্য দিয়ে, এই বিভৎস চেহারা ঘটনা জানার মধ্য দিয়ে, আরজিকর তার মধ্য দিয়ে তার বহিষ্করণ তারা ঘটাবার চেষ্টা করেছে। আমি বলবো এটা দেশের সামনে একটা ইতিহাস স্থাপন করেছে, কাজে এটা আমাদের এখানে মায়েদের বোনেদের নিঃসন্দেহে উজ্জীবিত করবে, নিঃসন্দেহে উজ্জীবিত করবে। তাই আমি আপনাদের কাছে যেটা আবেদন করব, হারাবার কিছু নাই, দেয়ালে পিঠ। এখন প্রতিরোধ গড়ে তুলে এগিয়ে যেতে হবে। তাই এক হাতে সংবিধান বাঁচাও, সম্প্রীতি রক্ষা করো, দেশ বাঁচাও, আরেকদিকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, রোজগার, এর জন্য যে লড়াই, সেই লড়াইকে তীব্র থেকে তীব্রতর করো। দুটোর সমন্বয় ঘটিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যে এই যে আলোচনা চক্রের ব্যবস্থা আপনারা করলেন, এখান থেকে শপথ নিয়ে আপনারা এগিয়ে যাবেন, এই বিশ্বাস ব্যক্ত করে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন। আমার নমস্কার।